জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। রাতে বারিধারা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। আসলে কি হ্যাক হয়েছিল জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট? আজকে যেই দলটি যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে। জামায়াতের আমির যখন এইরকম একটা স্ট্যাটাস দেন, আল জাজিরাকে যা বলেছেন হুবহু একই কথা, শুধুমাত্র ওখানে প্রস্টিটিউট শব্দটা তিনি যোগ করেছেন নারীদের সম্পর্কে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটে দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এবার কিন্তু টুইটারের সেই পোস্টকে কেন্দ্র করেই কিন্তু একেবারে হাতারাতি কিন্তু ফেসে যাচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কারণ দর্শক, আপনার একটা আইডিকে যদি কেউ পরিকল্পিতভাবে নিয়ে যায় তার আয়ত্তে দর্শক, সেক্ষেত্রে কিন্তু আপনি সাথে সাথে কিন্তু ইঙ্গিত পাবেন। আর দর্শক, যে পোস্টটিকে কেন্দ্র করে সমস্যাগুলো হচ্ছে, সারা দেশে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে দর্শক, সেই পোস্টটির পরেও কিন্তু দর্শক আরো বেশ কয়েকটি পোস্ট কিন্তু করা হয়েছে জামায়াতের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকে, যার ফলে দর্শক সন্দেহটা কিন্তু সেখানেই জেগেছে। আর অন্য একটা আরো বড় সন্দেহ হলো দর্শক, জামায়াতের আমিরের এই অ্যাকাউন্টটিকে দর্শক যারা নিয়ে গেছিল তাদের কাছ থেকে দর্শক মাত্র 1 ঘন্টার ব্যবধানে কিভাবে তারা ফিরিয়ে নিয়ে এসেছে। দর্শক, আদৌ কি এটা সম্ভব? দেশের আইসিটি এক্সপার্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এটা কখনোই কিন্তু সম্ভব নয়। কারণ দর্শক, একটা আইডি যখন নিজের হাত থেকে ছাড়া হয়ে যায়, অর্থাৎ অন্য কেউ এটার আয়ত্ত নিয়ে নেয় দর্শক, সেক্ষেত্রে কিন্তু 1 দিন থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে সে আইডিটি ফিরিয়ে আনার জন্য। আর জামায়াতের আমিরের এই আইডির ক্ষেত্রে দর্শক সেটার কিন্তু একেবারে ভিন্নতা হয়েছে। আর যার ফলে কিন্তু দর্শক সন্দেহ কিন্তু ধীরে ধীরে কিন্তু একেবারে ঘনীভূত হচ্ছে। অর্থাৎ দেশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দর্শক এ নিয়ে অনেকটাই কিন্তু সন্দেহ প্রকাশ করেছে। তবে দর্শক, আসলে যদি এটা সত্যি হয় নারীদের জন্য এত জঘন্য মনোভাবের কারণে দর্শক জামায়াতের আমিরের কি শাস্তি হতে পারে সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের দেখাবো, এবং কোন ধারায় দর্শক কি কি শাস্তি পেতে পারে ডক্টর শফিকুর রহমান দর্শক, সেটাই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ আপনারা দেখতে পারবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আগে দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করব। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাস নিয়ে বিতর্ক শেষ হয়নি। ইনফ্যাক্ট এই ঘটনাটা ঘটে যাওয়ার পর জামায়াত ইসলামী চেষ্টা করেছে এটাকে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এরকম একটা বক্তব্য সামনে আনতে, তারপর তারা খুব দ্রুততম সময়ের মধ্যে সেটা পুনরুদ্ধার করেছেন। এই বিতর্কটা চললো, আমরা দেখেছি জামায়াতের আইটি টিম থেকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে কিভাবে এটা হ্যাক হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমি ব্যক্তিগতভাবে আসলে যেহেতু এত বিস্তারিত টেকনিক্যাল জ্ঞান আমার নেই, আমি তাদের বক্তব্য শুনেছি, পাল্টা যারা বলছে সেটাও দেখছি, কিন্তু প্রেজেন্টেশনটা সম্পর্কে বলে অত্যন্ত পুয়ার একটা প্রেজেন্টেশন তারা দিয়েছেন। অন্তত জিনিসটা সাধারণ মানুষের উদ্দেশ্য যদি হয়ে থাকে, সেটা প্রেজেন্টেশন স্ট্যান্ডার্ড ভালো ছিল না, বক্তব্য ভালো ছিল না, মানুষকে ঠিকমতো বোঝাতে পেরেছেন বলে আমি মনে করি না। পরবর্তীতে আমি দেখেছি বিভিন্ন জন তাদের এই বক্তব্যের অসারতা কোথায় আছে সেটা প্রমাণের চেষ্টা করছেন, এবং আমি মনে করি মোটামুটি সাকসেসফুলি তারা দেখাতে পেরেছেন যে হ্যাক হওয়ার পক্ষে তারা যেসব যুক্তি দিয়েছেন সেগুলো সঠিক না। একই সাথে জামায়াতের আমিরের বক্তব্য আসলে খুবই সন্দেহ তৈরি করেন, সেই প্রসঙ্গেও আসবো। মজার ব্যাপার, তাদের এই প্রেজেন্টেশন নিয়ে জামাতপন্থী অ্যাক্টিভিস্টরাও সন্তুষ্ট ছিলেন না। এদের খুবই সিগনিফিক্যান্ট কয়েকজনকে এটা নিয়ে ক্ষোভ উষ্মা প্রকাশ করতে আমরা দেখেছি যে সেটা আসলে খুব কনভিন্সিং ছিল না, প্রেজেন্টেশনটা স্ট্যান্ডার্ড ভালো ছিল না, সব কিছুই তারা বলছেন। এখন যেটা দাঁড়ালো যে সমস্যাটা আসলে রিজলভ হয়নি। আমি আমার ব্যক্তিগত ধারণা সব দিক পড়ে টোড়ে সেটা হচ্ছে জামাতের আমিরের যে অ্যাকাউন্ট আছে সেটার কয়েকজন অ্যাডমিন আছে, কয়েকজন সেখানে স্ট্যাটাস দেন, কেউ একজন এরকম একটা স্ট্যাটাস দিয়ে ফেলেছিলেন। এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য চোখে পড়ার পর তারা এটা নিয়ে এই ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং এই ধরনের নাটক সাজিয়েছেন আমি মনে করি। কারণ খুব ফানি ব্যাপার হচ্ছে, যারা প্রেজেন্টেশন দিয়েছেন তারা বলছেন এটা এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেশন হ্যাক হয়েছে, পরবর্তীতে আবার দলের মুখপাত্র এসে জানাচ্ছেন না, ডিভাইস হ্যাক হয়েছিল, ডিভাইস থেকে এটাকে কন্ট্রোল করা হয়েছে। মানে উদ্ভট সব কথাবার্তা। যখন এই ধরনের কথাবার্তা আসে তখন সেই জিনিসটা খুবই সিগনিফিক্যান্ট। একবার আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট যারা রিকভার করেছেন বলে বলছেন, তারা বলছেন 8 ঘন্টার মধ্যে এটা হয়েছে। জামাত আমির আবার বক্তৃতায় 7 ঘন্টার কথা বলছেন, নানা কিসিমের বক্তব্য আছে। এমনকি বিএনপির পক্ষ থেকে যে ব্রিফিং করা হচ্ছে, মাহাদি আমিন মুখপাত্র যে ব্রিফিং করেছেন, সেখানে যেসব অভিযোগ করেছেন তিনি, সেগুলোর উপর সুনির্দিষ্ট জবাব জামাতের পক্ষ থেকে দেওয়া হয়নি। উচিত ছিল এই অভিযোগগুলোর সুনির্দিষ্ট জবাব দেওয়া, যেমন কেন নোটিফিকেশন করা হয়েছে যেটা হ্যাক হয়েছে 9 ঘন্টা পর, কেন তার চেয়ে বেশি সময় পরে গিয়ে জিডি করতে গেছেন গভীর রাতে বা ভোর রাতে গিয়ে, এই প্রশ্নগুলোরও যৌক্তিক জবাব আসলে প্রয়োজন আছে। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য যেটা, জামায়াতের আমির অলমোস্ট বন্ধ করে এটার জন্য বিএনপিকে দায়ী করে দিয়েছেন। এখন কেউ বলবেন বিএনপিকে কি দায়ী করেছে, উনি তো দলের নাম নেননি। ইনফ্যাক্ট এই প্রচারণার এটা একটা বৈশিষ্ট্য, আমি এটাকে প্রশংসা করছি। 2 নেতাই, জনাব
শফিকুর রহমান এবং তারেক রহমান তো বটেই, তারা কেউ কোনো দলের আসলে নাম না নিয়েই সমালোচনা করছেন, কিন্তু জনাব শফিক বিএনপিকে দায় দিয়ে দিচ্ছেন। আমার মুহূর্তে মনে হলো বেশ খানিকটা ওসমান হাদি হত্যাকাণ্ডের চেষ্টার সময়কার কথা। গুলি করা হলো, মুহূর্তে জনাব মির্জা আব্বাসকে দায়ী করে নানান বক্তব্য এনসিপি এবং জামাতের পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে নিয়ে মাঠে নামা হয়ে গিয়েছিল। জাস্ট মনে হচ্ছিল তারা অপেক্ষা করছিল এরকম একটা কিছু। ঠিক একইভাবে যখন বিএনপিকে দায়ী করা হয়, যেটার হ্যাকিংয়ের একটা যদি হয়, মানে আমরা থিওরিটিক্যালি যদি ধরে নেই যেটা হ্যাকিং হয়েছে, সেটার জন্য বিএনপি করিয়েছে, বিএনপি জড়িত, সেটা খুব উদ্ভট এবং হাস্যকর অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত। মনে রাখতে হবে, কেউ কেউ বলছেন যে বিএনপি এটাকে ইউজ করছে, বিএনপি ইউজ করবে তো। জামাতের আমির যখন এইরকম একটা স্টেটাস দেন, যেটি আমরা আগেও বলেছি, স্টেটাসের কন্টেন্ট নিয়ে আসলে ওনার কোনো ভিন্নতা নেই। উনি আল জাজিরাকে যা বলেছেন হুবহু একই কথা, শুধুমাত্র ওখানে প্রস্টিটিউট শব্দটা তিনি যোগ করেছেন নারীদের সম্পর্কে যারা বাইরে যায়, এর বাইরে ইট ওয়াজ অলমোস্ট দ্য সেম, একেবারে একই জিনিসই, খুব আলাদা কিছু না। সুতরাং এতে কিছু আসে যায় না। এবং এই শব্দটা যখন আছে, বিএনপি তার পলিটিক্যাল প্রয়োজনে এটা ব্যবহার করবে, খুব স্বাভাবিকভাবেই ব্যবহার করবে। এখন না জেনে তিনি এটা বিএনপি ঘটিয়েছে এই অভিযোগ করাটা তাদের মতো রাজনৈতিক দল, আমি প্রায় বলি জামায়াত ইসলামীকে সতর্ক হওয়া দরকার। জামায়াত ইসলামী আর সব দলের মতো না, মধ্যপন্থী দলের মতো না, যাদেরকে জামায়াত ইসলামী ট্রেডিশনালি অভিযোগ করেছেন, বেইন করেন তার আমির, কারো ব্যাপারে নিশ্চিত না হয়ে, প্রমাণ না পেয়ে অভিযোগ করে, এটা ইসলামের দৃষ্টিতে ভয়ঙ্কর অন্যায়, ভয়ঙ্কর অন্যায়। কিন্তু তিনি এটা করছেন নির্বাচনের মাঠে কিছু মাইলেজ পাওয়ার জন্য শুধুমাত্র। এটা খুবই হাস্যকর, খুবই উদ্ভট, এটা তার দিক থেকে অনুচিত। বরং এই অভিযোগ করার সময় এই রকম মনে হতেও পারে যে নাটকটা তৈরি করা হয়েছে অ্যাটাক করার জন্য। খুবই আমরা জানি না, নিশ্চিত নই। যাই হোক, এই স্ট্যাটাসের ব্যাপারটা নিয়ে মাঠে প্রচুর আলাপ আলোচনা চলছে। কেউ কেউ বলছেন ইভেন এটা জামায়াতের দিক থেকে প্ল্যান্ডও হতে পারে টু সাম এক্সটেন্ট। এখন সরি বলে নিলাম, কারণ এটা নিয়ে তো ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং দেশের যে সেকুলাররা আছেন তারা ক্ষুব্ধ হবেন, যারা নারী অধিকারে বিশ্বাস করেন তারা ক্ষুব্ধ হবে। আমার দেশে নারী বিদ্বেষী একটা শ্রেণী আছে, তারা খুশি হয়েও যেতে পারেন, কেউ কেউ বলছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বাইরে যাওয়া নারী, যার মধ্যে আমাদের শুধুমাত্র মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত নয়, নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে দরিদ্র নারীরা এখন বাইরে যান, কাজ করেন, কায়িক পরিশ্রমের কাজ করেন, গার্মেন্টে কাজ করেন, তাদেরকেও এই শব্দ বলা হয়েছে। এটা যদি হয়ে থাকে তারা এটা জেনেছেন, এটা একটা বিভৎস ব্যাপার। যা সেই শব্দটা যদি নাও বলা হয়ে থাকে, টামলা টামলা বলে উনি তাচ্ছিল্য করেছেন, সেটার ভিডিও আমি গতদিনই আমার একটা ভিডিওর সাথে জুড়ে দিয়েছি। এই হচ্ছে তাদের মানসিকতা, তাদের অবস্থা। আমাদের জনগণ নিশ্চিতভাবেই সতর্ক থাকবে এই ব্যাপারগুলোতে। আমরা অনেকেই দেশের জনগণদের, বিশেষ করে নারীদেরকেও আন্ডারমাইন করার চেষ্টা করি, তাচ্ছিল্য করার চেষ্টা করি, ছোট করার চেষ্টা করি। মোটেও নয়, দেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি বিশ্বাস করি। ভাই বোনেরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার যে স্ত্রী ছিলেন বিবি খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা। উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী। আজকে যেই দলটি, যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে, তারা বলে তারা ইসলাম কায়েম করবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ, তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো? যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায়, নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? কাজেই প্রিয় ভাই বোনেরা, এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। আমরা গতকাল দেখেছি, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে। এরা আর যাই হোক, এরা কখনো মানুষের দরদি হতে পারে না। এরা আর যাই হোক, এরা কখনো জনদরদি হতে পারে না। এদের দরদ শুধু এদের নিজেদের লক্ষ্যের জন্য, এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য। এবং সেই জন্য প্রিয় ভাই বোনেরা,
আমরা যেহেতু বিশ্বাস করি এই বিপুল অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয়, সেজন্যই আমরা বলেছি ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, যাতে করে এই নারী সমাজ কারো প্রতি মুখাপেক্ষী হয়ে তা না থাকতে হয়, যাতে করে তারা নিজেদের পায়ে নিজেদের দাঁড়িয়ে যেতে পারে। আজকে বাংলাদেশের যাবৎ মা বোনদেরকে বলবো আমি, যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, চিন্তা করে দেখুন তাদের দলেও কিন্তু নারী কর্মী আছে। আজ তাদের দলের নারী কর্মীদের আমাদের প্রশ্ন, আপনারা তো ঘর থেকে বের হয়ে দলের কাজে যাচ্ছেন, ঘর থেকে বের হয়ে যে নারী কাজে যায় তাকে আপনাদের নেতা কিসের সাথে তুলনা করেছে চিন্তা করে দেখুন। তাহলে আমাদের প্রশ্ন, ওই দলের যারা নারী সদস্য আছে তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি? তাদের নেতার বক্তব্য অনুযায়ী তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি? যেই দলের নেতা নিজের দলের নারী কর্মীদেরকে এইভাবে অপমানিত করতে পারে, সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে, সাধারণ মা বোনদেরকে তারা কিভাবে অপমানিত করবে, যার অবশ্য উদাহরণ আমরা 1971 সালেই দেখেছিলাম। এই দেশের লক্ষ লক্ষ মা বোনদেরকে অসম্মানিত করেছিল এই দলটির পূর্বসূরি নেতৃবৃন্দ। কাজেই যাদের কাছে মানুষের কোনো মূল্যায়ন নেই, যাদের কাছে মানুষের কোনো আত্মসম্মান বোধ নেই, তাদের কাছে কখনো দেশ নিরাপদ হতে পারে না, তাদের কাছে কখনো দেশের মানুষ নিরাপদ হতে পারে না। নারী সম্মানিত দর্শক শ্রোতা, এই পোস্টকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে একেবারে আলোচনা সমালোচনা কিন্তু তুঙ্গে। দুই দলে কিন্তু দর্শক পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে যাচ্ছেন কিন্তু এই একটি পোস্টকে ঘিরেই। অন্যদিকে কিন্তু দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একদিকে ছাত্র দল জামায়াতের এই পোস্টের বিরুদ্ধে দর্শক মিছিল করছে, অন্যদিকে কিন্তু ছাত্র শিবিরও কিন্তু দর্শক বিএনপির বিরুদ্ধে মিছিল করছে, যার ফলে দর্শক নির্বাচনের আগে এমন একটা বিতর্ক সৃষ্টি হয়েছে পোস্টটিকে নিয়ে দর্শক, যার ফলে দেশ কিন্তু পুরো একেবারে উত্তাল হয়ে উঠেছে। তবে দর্শক একটি সমঝোতার কথা যেটা, সেটা হলো দর্শক, যদি জামায়াতের আমিরের পক্ষ থেকে এমন একটি পোস্ট সত্যিকার অর্থে দেওয়া হয় তবে তিনি জাতির কাছে দর্শক ক্ষমা চেয়ে এটার মীমাংসা করে নিলেই পারেন। কারণ যে প্রমাণাদিগুলি ইতিমধ্যে কিন্তু মিলছে দর্শক, এতে করে কিন্তু দেশের আইসিটি এক্সপার্ট যারা রয়েছে তারা কিন্তু যেটা বলছে যে এই আইডিটা হ্যাকিং এর বিষয়ে যে তথ্য প্রমাণাদিগুলি পাওয়া যাচ্ছে দর্শক, সেটা কিন্তু দর্শক অনেকটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে আইডিটা আসলেই কিন্তু হ্যাক হয়নি, অর্থাৎ হয়তো বা ভুল ক্রমে কোনো পোস্ট হয়ে গেছে জামায়াতের আমির বা তার টিমের পক্ষ থেকে, যার ফলে দর্শক এটার সামনে এলে একটা অপমানিত বোধ করবেন জামায়াতের আমির, আর এর জন্যই কিন্তু দর্শক এত লুকোচুরি হয়তো বা হচ্ছে। তবে দর্শক এটার আসল সত্যতা কি সেটা কিন্তু এখনই কিন্তু বেরিয়ে আসছে না, কারণ সামনে কিন্তু নির্বাচন। এখনই যদি এটার আসল সত্যতা বেরিয়ে চলে আসে দর্শক, এটা নিয়ে কিন্তু অনেকটাই কিন্তু বিতর্ক সৃষ্টি হবে দেশের রাজনৈতিক মহলে, যার ফলে হয়তো বা দেশের আইন শৃঙ্খলা বাহিনী অথবা অন্যান্য যারা রয়েছেন সরকারের দায়িত্বে তারা এগুলো নিয়ে অনেকটা লুকোচুরি করছেন। তবে দর্শক আমার যেটা মনে হয় যেটা সত্য সেটাই প্রকাশ করা একেবারে শ্রেয় হবে, কারণ দর্শক মিথ্যা দিয়ে কোনো কিছু কখনোই কিন্তু ঢাকা যায় না। তাই সম্মানিত দর্শক শ্রোতা, এই পোস্ট সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের এই এক লাইনের মতামতটুকু দর্শক আমাদেরকে পরবর্তীতে আরো অনেকটাই অনুপ্রাণিত করবে গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন সকলে আশা করি।